টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। চলতি বছরের শুরুতে মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। এজন্য গৃহযুদ্ধে পদর্যস্ত রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে করিডোর দেওয়ার আবেদন করেছিল আন্তর্জাতিক সংস্থাটি। সেই আবেদনে সাড়া দিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 27 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। করিডোর দেওয়ার এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক এবং এতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে কিনা সে বিষয়ে মতামত দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিবিএস পডকাস্টে। ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, বাংলাদেশের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের এই সিদ্ধান্তকে আমি বলবো যে কশাসলি অপটিমিস্টিক ভাবে দেখতে চাই, অর্থাৎ ইতিবাচক কিন্তু সাবধানী ভাবে ইতিবাচক হতে চাই। তার কারণ হলো যে গত কদিন আগে যদি আমরা স্মরণ করতে পারি তাহলে মিয়ানমারে ভূমিকম্পের পরে কিন্তু আমরা 2-3 রকম ভাবে মানবিক সহায়তা পাঠিয়েছিলাম মিয়ানমার। তো সেটা ছিল প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে, এবং এখনো আপনি যেটা উল্লেখ করেছিলেন যে রাখাইন প্রদেশে সাম্প্রতিককালে কিন্তু একটা দুর্ভিক্ষ আশঙ্কা তৈরি হয়েছে। কারণ আমরা জানি যে ওখানে একটা যুদ্ধাবস্থা চলছে এবং যুদ্ধাবস্থার অনুষঙ্গ হিসেবেই সেখানে সাম্প্রতিককালে দুর্ভিক্ষ অবস্থা তৈরি হয়েছে এবং জাতিসংঘ সেটা নিয়ে বেশ চিন্তিত। আমাদের দিক থেকে যেটা আশঙ্কার জায়গা সেটা হলো যে ওখানে যদি এই ধরনের দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করে তবে যে প্রায় 6 লাখের মতো রোহিঙ্গারা যারা এখনো মিয়ানমারে আছে তারা বাংলাদেশের দিকে আসবার একটা প্রচেষ্টা নিতে পারে। তো সেই জায়গাতে আমার ধারণা জাতিসংঘর এই মূল্যায়ন যে ওখানে একটা দুর্ভিক্ষ অবস্থা চলছে এবং সম্ভব হলে সেখানে মানবিক সাহায্য যদি পাঠানো যায় তাহলে এই মানুষগুলো জীবন বাঁচানো যাবে, এবং বাংলাদেশের দিক থেকে রোহিঙ্গারা আরো নতুন করে যাতে আবার রোহিঙ্গা স্রোত তৈরি না হয় সেই অবস্থাটাকে ঠেকানোর জন্য যদি আমরা রাখাইন প্রদেশে মানবিকভাবে কোন রকম সহায়তা দিতে পারি, এই দুটো প্রেক্ষাপটের আঙ্গিকেই বা দুটো প্রেক্ষাপটের কথা মনে রেখে আমার ধারণা গতকাল আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় যেটা বললেন যে শর্ত সাপেক্ষে জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে মানবিক সাহায্য পাঠাবার জন্য বাংলাদেশ সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেমনটা প্রথমেই বলেছিলাম যে আমি সাবধানে সতর্কভাবে এটাকে ইতিবাচক ভাবে জিনিসটাকে দেখছি। তার কারণ হলো যে আমাদেরও এখানে একটা স্বার্থ আছে যাতে নতুন রোহিঙ্গা স্রোত না আসে সেটা নিশ্চিত করা, এটা আমাদের একটা জাতীয় স্বার্থের কাজ। সাথে সাথে জাতিসংঘ যদি এই মানবিক সাহায্যটা নিয়ে আসে তাহলে ওই রোহিঙ্গা যারা রাখাইন আছে তাদের মতো জীবন বাঁচানো যাবে। সেক্ষেত্রে আপনি বলছেন যে সিদ্ধান্তটা আসলে যৌক্তিক, অনেকটা আমাদের স্বার্থের কারণে আসলে এটা নিতে হবে, তবে সাবধানী থাকতে হবে। আমি যদি একটা বিষয় একটু জানতে চাই যে আমরা দেখছি যে মিয়ানমারের চারপাশে তো আসলে অনেক মানে বর্ডার রয়েছে এবং সেখানে যেন সাহায্য, বিশেষ করে আরাকান আর্মির কাছে যেন সাহায্য বা অন্যান্য কিছু পৌঁছাতে না পারে, সে কারণেও কিন্তু জান্তা সরকার অনেক ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় মানে করিডোর বলি বা আমরা যদি প্যাসেজ যদি বলি সেগুলোকে তারা অবরুদ্ধ করে রাখার একটা চেষ্টা করছে। তো সেক্ষেত্রে এই বাংলাদেশের এদিক থেকে যে একটি মানবিক করিডোর চালুর সিদ্ধান্ত, তো এই বাধার প্রেক্ষিতে সেটা কতটুকু কার্যকর হবে বলে আপনি মনে করেন? এখানে আমাদের ধরে নিতে হবে সেটা হলো যে এই সাহায্যের যে সুযোগটা আমরা কাজে লাগাবার কথা চিন্তা করছি, সেই সুযোগটা কাজে লাগাতে গেলে ওখানে যারা বাস্তব অর্থে এখন ভূমি বা এলাকা নিয়ন্ত্রণ করছে তাদের সাথে তো এক ধরনের আমাদের একটা সমঝোতা আসতেই হবে। দুইটা পর্যায়ে সমঝোতা লাগবে। একটা হচ্ছে যে এই পণ্য সামগ্রী বা মানবিক সাহায্য যাওয়ার জন্য তাদের একটা সহযোগিতা লাগবে বা তাদের ইতিবাচক মনোভাব লাগবে, আর দ্বিতীয় হচ্ছে এই মানবিক সাহায্য যাতে যাদের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে তারা যাতে সেটা পায় সেটা নিশ্চিত করার জন্য কিন্তু তাদের সাথে আমাদের কাজ করতে হবে। তো কাজে এখানে এই সাহায্য পাঠানো এবং সেটা কাজে লাগানো, এই দুই কাজের জন্যই ওখানে আরাকান আর্মি যদি আপনি বলেন, আরাকান আর্মির সাথে এক ধরনের একটা দিক, আপনি মৌখিক বলেন বা অন্যভাবে বলেন, প্রাতিষ্ঠানিক বলেন অপ্রাতিষ্ঠানিক বলেন, যে কোনো ভাবেই হোক একটা বোঝাপড়া লাগবে, এবং সেই বোঝাপড়ার ভিত্তিতেই শুধুমাত্র এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। তাদের সাথে যদি কোনো যোগাযোগ না থাকে, তারা যদি আমাদেরকে সহায়তা না করেন, তাহলে এই ধরনের প্রকল্প বা এই ধরনের সহযোগিতা কার্যকর করা কঠিন হবে বলে আমার ধারণা।
সেক্ষেত্রে এই মধ্যস্থতা কি জাতিসংঘই করাটা ভালো, না বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও আসলে কিছু উদ্যোগ থাকা উচিত? এটা বিভিন্ন রকম ভাবে, সেটা জাতিসংঘ হতে পারে, অন্যান্য তৃতীয় পক্ষের বন্ধুদের মাধ্যমে হতে পারে, সরাসরিও হতে পারে। কিন্তু আমরা যেহেতু তারা আরাকান আর্মি নন স্টেট অ্যাক্টর, এবং আমরা যেহেতু মিয়ানমার সরকারের সাথে এখনো কূটনৈতিক ভাবে সম্পর্ক বজায় রেখে চলেছি, আজকে সেখানে আমাদের মাল্টি লেয়ার্ড ডিপ্লোমেসি হয়তো দরকার হতে পারে। কারণ এই পণ্য সামগ্রী যখন আপনি বা মানবিক সহায়তা পাঠাবেন, সেটা তো রাখাইন এখনো মিয়ানমার রাষ্ট্রের অংশ। তো কাজে সেখানে নেতৃত্ব সরকার অর্থাৎ মিয়ানমার সরকার যারাই সরকারে থাকেন তাদেরও এক ধরনের সম্মতি থাকতে হবে, এবং গ্রাউন্ডে যারা আছেন আরাকান আর্মি যদি বলি তারাও এই কাজে আমাদের সহযোগিতা করতে হবে। তো কাজে আমাদের এই অন্তত দুই স্তর ভিত্তিক একটা সহযোগিতা কাঠামো দাঁড় করাতে হবে, এবং সেটা সহজ নয়, কাজটা জটিল, এবং বাংলাদেশের জন্য এটা নতুন একটা অভিজ্ঞতা। কিন্তু এখনকার বাংলাদেশের মিয়ানমার সীমান্তের বাস্তবতায় বা বাংলাদেশের রোহিঙ্গারা যারা আছে তাদের প্রত্যাবর্ষণ, এবং যারা ওই তার রোহিঙ্গারা আছে তাদের জীবন বাঁচানো, এই দুই প্রেক্ষাপটের আলোকেই হয়তো আমাদের এই বিষয়ে একটু নতুন চিন্তা বা নতুন উদ্যোগ নিতে হবে। কিন্তু এটাকে আমি মনে করি এই উদ্যোগের পেছনে আমরা তাদের যে সহযোগিতাটা দেব, যেটা আরাকান আর্মি এবং মিয়ানমারের রোহিঙ্গারা যারা আছে তারা এটার বেনিফিশিয়ারি হয়তো হবে, সেই তাদের এই সুবিধার বিনিময়ে কিভাবে এই রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে তাদের প্রত্যাবর্ষণ প্রক্রিয়াটাকে আমরা সহজতর করতে পারি, সেই উপাদানটাও কিন্তু আমার ধারণা এই নতুন উদ্যোগের অংশ হিসেবে রাখা উচিত হয়। এবং যদি সেটা থাকে এবং যদি সেই কাজে সহায়ক হয়, তাহলে আমি মনে করব যে আমরা যে নতুন উদ্যোগ নিচ্ছি এই উদ্যোগটা সত্যিকার অর্থেই একটা সৃজনশীল ইতিবাচক উদ্যোগ হিসাবে গণ্য হবে। আরেকটা বিষয় যদি আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে অনেক নিরাপত্তা বিশ্লেষকই বলছেন যে বিশ্বের খুব কম মানবিক করিডোরই নিরাপত্তা ঝুঁকির বাইরে থেকে। সেক্ষেত্রে এই যে একটা মানবিক করিডোর চালু হতে যাচ্ছে, সেটার মাধ্যমে হয়তো পণ্য বা প্রয়োজনীয় খাদ্য এবং অন্যান্য পণ্য হয়তো চলাচল করবে, কিন্তু এটির সুযোগ কি মানে ধরেন সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধীরা আবার নিতে পারে কিনা, তো নিলে সেটা আবার আমাদের দেশের জন্য একটা নিরাপত্তার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াবে কিনা, সে বিষয়টা আপনার কাছে যদি একটু জানতে চাই। ঝুঁকি থাকে, সেটা আমরা বিভিন্ন দেশের অভিজ্ঞতায় আমরা সেটা দেখেছি। ঝুঁকি তো থাকতেই পারে, কারণ ধরুন এখানে আমাদের রোহিঙ্গা ক্যাম্প বা বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিভিন্ন ধরনের গোষ্ঠী এখনো সক্রিয় আছে, আর তাদের যে কেউ একজনই সেটাতে জটিলতা তৈরি করতে পারে। তো সেটা হতে পারে, এটাকে ধরে নিয়েই কিন্তু আমাদের মানে যদি এই ধরনের কাজ হয় তাহলে সেই ঝুঁকিগুলোকে কিভাবে ম্যানেজ করা যাবে বা নিয়ন্ত্রণ করা যাবে সেটা মাথায় রেখেই আমাদের কাজটা করতে হবে। এবং যেটুকু আমি বলবো যে প্রোটেকশন বা যেটুকু সাবধানতা নেওয়া দরকার সেটাও আমার মনে হয় এই কাজের অংশের মধ্যেই ধরে নিতে হবে। কারণ রিস্ক তো থাকবেই, সীমান্ত এলাকায় এমনিতে রিস্ক থাকে। দ্বিতীয় হচ্ছে আরাকানে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে, এবং এখানে আমাদের মিয়ানমার বাংলাদেশ সীমান্তে নানান ধরনের গোষ্ঠী আছে যারা বিভিন্নভাবে সক্রিয়, সেটা আমরা ইতিমধ্যেই জানি। তো কাজেই এই সবগুলোকে ফ্যাক্টরিং করে বা সবগুলো বিবেচনায় নিয়েই আমাদের এই বিষয়ে উদ্যোগী হতে হবে। মানে সেক্ষেত্রে সতর্ক থাকার একটা বিষয় আপনি যেটা বলছেন। আমি একটা শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে এই মানবিক করিডোর চালু হওয়াটা রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব কি ফেলবে? এটা নির্ভর করে আমরা কিভাবে সেটাকে ব্যবহার করতে চাই। আমরা এটা তো ঠিক যে আমরা যদি এই মানবিক সাহায্য পাঠাতে পারি, সেটাকে আরাকান আর্মি তার ওখানকার পরিচালনা ব্যবস্থার জন্য একটা ইতিবাচক ভূমিকা পালন করবে, তো সেটাতে তারা সুবিধা পাবে। এখন তাদের সাথে আলাপ আলোচনায় আমরা কিভাবে ভবিষ্যতে এই রোহিঙ্গা জনগোষ্ঠী যারা বাংলাদেশে আছে তাদেরকে পাঠাবার জন্য কতখানি বিশ্বাস আমরা তৈরি করতে পারি আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারের সাথে, তার উপরই নির্ভর করবে যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের জন্য এটা কতটা উপাদেয় ভূমিকা পালন করবে। সেটা এই মুহূর্তেই বলা একটু কঠিন, কিন্তু আমি এটাকে মনে করি এটা একটা সম্ভাব্য জায়গা। তো সেই সম্ভাব্য জায়গাটা কতটা বাস্তবায়ন যোগ্য হবে সেটা নির্ভর করবে আমাদের কূটনৈতিক দক্ষতা কতটা আছে তার উপর অনেক আছে।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।